লাবিব ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে পড়ে। মে মাসের লম্বা ছুটিতে ফাইনাল পরীক্ষার আগে মাথাটা একটু ঠান্ডা করার জন্য একটা ছোট্ট অ্যাডভেঞ্চারের প্ল্যান তার মাথায় ঘুরছিল। ওর নানা বাড়ি টাঙ্গাইল শহর থেকে বেশ ভেতরে, যাবার পথে বেশ কিছু পুরনো জমিদার বাড়ি পড়ে। এলাকায় গুজব আছে যে মাঝরাতে সেখান থেকে নাকি নারী কণ্ঠে গান আর ঝমঝম গহনার শব্দ পাওয়া যায়। গত শীতের ছুটিতে বড় মামার কাছে শুনেছিল ঘটনাটা। খুব ইচ্ছে ছিল নিজে গিয়ে ব্যাপারটা দেখার। ভাবল নাইট ভিশনে অ্যাকশনে ক্যামেরা দিয়ে ভিডিও করে যদি ফেসবুকে দিয়ে দেয়া যায় তাহলে রাতারাতি 300-400 ফলোয়ার বেড়ে যাবে। সেবার মা বাবার সাথে থাকায় সব প্ল্যান ভেস্তে যায়, কিন্তু এবার কাউকে কিছু না বলি সে যাবে। আর যেই ভাবা সেই কাজ। পরদিন ভোরই বাইক নিয়ে রওনা দিল টাঙ্গাইল হেমনগর রাজবাড়ির উদ্দেশ্যে। উফ, হাইওয়েগুলোতে এত ট্রাফিক। পৌঁছানোর কথা সকাল 11টা, এখন দুপুর 2টা বাজতে চলল। আর ঘন্টাখানেকের পথ। এই তো একটা চায়ের টং দেখা যায়। এই যে চাচা, শুনছেন? হেমনগর রাজবাড়ির রাস্তাটা কি ডানে মোড় নিয়ে নাকি বাম দিকে সোজা? আপনি কি ঢাকা থেকে আইছেন বাবা? জি। তা ওইখানে যাবেন কি বিষয়ে? আমার নানা বাড়ি আরশিনগর যাবার পথে ওটা পড়ে। আমি শখের ফটোগ্রাফার, যেতে যেতে একটু ছবি তুলবো ভাবছি। শহরে থাকেন তো, আপনাকে শখগুলান বড়ই অদ্ভুত। আচ্ছা চাচা, একটা দুধ চা আর 2টা বিস্কুট দিন তো। দিতাছি বাবা। এই বাবাজি, কিছু মনে না করলে একটা কথা কইতাম। আমার বাড়িও হেমনগরে, আর 2 ঘন্টা পর আমিও রওনা হমু। আপনার জন্য এটা একা খুঁজে বাইর করা বেশ কঠিন হইব। আপনি আমার সাথে চলেন, আর দুপুরে খাওয়ানোর সময় আমার মাইয়া যা দিছে তা দিয়ে দুজনের খুব ভালো করে এই পেট ভরে যাইব। আরে কি বলেন চাচা, আপনার খাবার আমি খাবো, থাক না। না 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 না, এই ভর দুপুরে কই যাইবেন? আর কাছের হোটেলটাতে যাইতেও তো ঘন্টাখানেক সময় লাগবো। তার চাইয়ে বরং আমার সাথে খেয়ে নেন, খুশি হম বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন, ঠিক আছে। বাহ, আপনার মেয়ে তো দারুণ রান্না করে, খুব ভালো হয়েছে রান্না। মা ওরা মেয়ে আমার একাই বড় করছি, আমি ছাড়া দুনিয়াতে কেউ নাই। বাড়ি থেকে কলেজটা দূর বললা ফার্স্ট ইয়ারের পর আর পড়াইতে পারি নাই। বই পড়তে ভালোবাসে খুব, বড়ই সুন্দর গান করে। বাইরের লোকজনের লগে খুব একটা মিশে টিশে না। আপনারা দুজন একা থাকেন? হেমনগর রাজবাড়ির ভেতর আমরা থাকি, দেখাশোনার কাজ করি আর কি। একজন মালি আর মাসিমা আহে সপ্তাহে 2 বার। ওই বাগান ছাটাছাটি মালি কইরা দিয়া যায়, আর ওই মাসিমা আইসা ঘরটা ঝাড়পোছ দিয়া চলে যায়। এই বিরাট বাড়ির মালিকরা দেশের বাইরে থাকেন, তাদের এক আত্মীয় ঢাকা থেকে বছরে 1-2 বার আসেন, বাড়িটা দেখা যায়। প্রতি মাসে কিছু খরচ টরচ দিয়া যায় আমার আর কি। বাহ, ভালোই হলো। আমি তো ওখানে এক রাত থাকবো বলেই ভেবেছিলাম। আমারই কপাল বলুন। কিছু যদি মনে না করেন, আপনাদের ওখানে কি একটা রাত আমি... সে আর কইতে হইব না, ছবি তোলার কথাতেই বুঝছি আপনি ওখানে একটু বেশি সময় থাকবার লেগেই আইছেন। আর এই বাড়ি নিয়ে তো অনেক গুজব আছে, তাই কৌতূহলটাও মানুষের কম না, ওইটাও একটু বেশি। মানে আমি আসলে সেই জন্য কিন্তু আসিনি, আমি ছবি তুলতেই এসেছি। আচ্ছা আচ্ছা, বাদ দেন, খাইয়া লন, বিশ্রাম কইরা রওনা দিমু। আজকে রাতে আপনি আমার অতিথি। লাবিব যখন মহেন্দ্রপালের সাথে হেমনগর রাজবাড়িতে পৌঁছল, সূর্য তখন অস্ত যাচ্ছে। সূর্যাস্তের কমলা আভায় লালচে ইটের প্রাগৈতিহাসিক জমিদার বাড়িটাকে জীবন্ত কোনো পেইন্টিং এর মতো মনে হচ্ছিল। মনে হচ্ছিল 100 বছর আগের কোনো রহস্য চাপা পড়ে আছে এই লাল ইটের সুরকির নিচে। কি যেন বলতে চায় বাড়িটা। সদর দরজা খুললেই একটা তুলসী গাছ বাড়ির আঙিনার এক পাশের উঠোনে জ্বলছে সন্ধ্যা প্রদীপ। তার সামনে প্রণাম করে দাঁড়িয়ে আছে এক পেড়ে শাড়িতে লম্বা ঘন চুলের অদ্ভুত সুন্দর একটা মেয়ে। মেয়েটাকে দেখে মনে হলো গত সরস্বতী পুজোয় কলেজের মণ্ডপে দেবীর যে মূর্তিটি দেখেছিল, এ যেন তারই প্রতিচ্ছবি। বয়স 17 কি 18 হবে। কোনো মানুষ এমন ঘোর লাগা সৌন্দর্যের অধিকারী হতে পারে তা লাবিব আগে কখনো ভাবিনি।
একদম প্রথম দেখাতেই ভালো লেগে যাবার মতো। সে মনে মনে ভাবে, প্রেমে পড়ার অনুভূতি বুঝি এমনই হয়। মা মানুষী, শেষ হইল তোর পূজা? মানুষী, বাবা, আজ বেশ তাড়াতাড়ি এলে যে? রোজ যে সন্ধ্যা হয়ে যায়। আরে মা, আজ যে সাথে অতিথি আছে, তাই একটু আগে বাইর হইলাম। টাকা থেকে আইছে, আজ রাইতে এই বাড়িতেই থাকবো। হাই, এই ভর সন্ধ্যাবেলা এসে বোধহয় আপনাদের বেশ বিপদের মধ্যেই ফেলে দিলাম। আচ্ছা শুনুন, আপনার রান্না কিন্তু অসাধারণ। আমি তো খেয়ে রীতিমতো মুগ্ধ। তাই বুঝি? অতটুকু খাবারে হলো বুঝি আপনাদের দুজনের? বাবা, উনাকে উপরতলার ঘরটায় নিয়ে যাও, আমি গরম পানি আর তোয়ালে নিয়ে আসছি। না না, এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। বাবাজি, মানুষই ঠিকই কইছে। সেই কখন ঢাকা থেকে আইসেনি মোটর সাইকেলে। স্নান কইরা নেন, খাওয়া দাওয়া কইরা নেন, তারপর বাড়িটা কইরা দেখামুনি আপনারে। আচ্ছা ঠিক আছে। পুরনো জমিদার বাড়িতে কেমন যেন একটা ধূপের পুরনো গন্ধ। অনেক পুরনো হলেও বাড়িটার যে বেশ যত্ন নেওয়া হয় সেটা বোঝা যায়। দোতলা ডান দিকের শেষের বারান্দার পাশের ঘরটায় মহেন্দ্রপাল নিয়ে গেল লাবিবকে। ঘরটার দরজা খোলার সাথে সাথে মনে হলো রবি ঠাকুরের কোনো এক ছোট গল্পের দৃশ্যপটে কোথাও সে ঢুকে পড়েছে। ছবির মতো সেই পুরনো দিনের খাট, পাশে ছোট টেবিল, দেয়ালে লাগোয়া ড্রেসিং টেবিল, কাঠের আলমারি, সব কিছু পরিপাটি। লাবিবের মনে হলো তার ট্রিপ প্ল্যানটা মনে হয় যতটা ভেবেছিল তার চেয়েও বেশি এক্সাইটিং হতে যাচ্ছে। কে? আমি ও আপনি, আসুন আসুন। এই তোয়ালেটা দিতে এসেছিলাম। স্নানঘরে জল আছে, আপনি স্নান সেরে নিন। নিচে চার নাস্তা নিয়ে বাবা অপেক্ষা করছে। এসবের আবার কি দরকার ছিল? এমনিতেই যথেষ্ট করেছেন। এ আর এমন কি, এ বাড়িতে এমন কেউ আসে না, আমরা দুজন মানুষ কেবল, আর যা খাই তাই তো দিচ্ছি আপনাকে। বুঝলাম। আচ্ছা, অত বড় বাড়িতে একা থাকতে আপনার ভয় লাগে না? না, ভয় লাগবে কেন? বরং আমার একা থাকতেই ভালো লাগে। কেন? কিছু না, এমনি। আপনি আসুন, আমরা নিচে আছি। আসেন আসেন, স্নান করছেন, এখন নিশ্চয় অনেক বেশি ভালো লাগতাছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আচ্ছা, এই বাড়িটা ঠিক কত পুরনো? তা 200 বছরের পুরান তো হইবই। জমিদার হেমচন্দ্র সেই সময় এই অঞ্চলের দুর্দান্ত প্রতাপশালী জমিদার ছিল। তার স্ত্রীর নাম আছিল মণিমালিকা। তার নামেই পিছনে একটা দিঘি আছে। লোকজনে কইতো অসম্ভব সুন্দর আছিল তিনি। 6 মাসে একবার পরগনার জমিদারদের সভা হইতো এখানে। সকল জমিদাররা তাদের পরিবার নিয়ে আইতো এইখানে। লোকে বলা বলি করে সেই সময় জমিদার পুরুষ আর বউ ঠাকুরনরা আইতো মণিমালিকা আর তার গয়না দেখতে। বিশেষ কইরা পান্না, রুবি আর হীরার তৈরি চন্দ্রের হারটা দেখতে। চন্দ্রহার দেখতে আসতো? লোকে এমনও বলে ভরা পূর্ণিমার রাতে সেই চন্দ্রহার আর গয়না পরে মণিমালিকা নাকি দিঘির বারে কইরা বেড়াইতো। এই দিঘির জলে ডুইবাই নাকি মণিমালিকা মইরা যায়। তার লাশ কখনো খুঁজে পাওয়া যায় নাই। আইজও পূর্ণিমা রাইতে নাকি অনেকেই তারে দেখতে পায়। ধান্দায় বইরা তার কাছে চইলা যায়, আর তারপর সেই দিঘির জলে ডুইবা মরে। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। আপনি দেখেছেন নাকি কখনো? আপনি চাইলে সে আপনাকে দেখা দিতেও পারে। না, মানে শুনে একেবারে সাউথ ইন্ডিয়ান সিনেমার গল্প মনে পড়ে গেল। এক সুন্দরী রানী, তার গহনা পরে ভরা পূর্ণিমায় রাতে দিঘির পারে হাঁটাহাঁটি। একদম হরর মুভির প্লট। আচ্ছা, আপনি ভূত বিশ্বাস করেন? পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার ব্যাখ্যা থাকে না। ব্যাখ্যাতীত ঘটনাগুলো ভূতের কাণ্ড বলে ধরে নিতে পারেন। আপনি তো মনে হয় এ বিষয়ে অনেক কিছু জানেন। পড়েছি বইয়ে, কলেজের লাইব্রেরিতে। আহা মনি, কি শুরু করলি ছেলেটার লাগে? খাইতে দে তো আগে। মণি? আপনার নাম মণি? আমার নাম মানসী, বাবা আদর করে মণি ডাকে। চাটা খেয়ে নিন, সাথে ঝাল পিঠা, আশা করি মন্দ লাগবে না। খাইয়া লন,
তারপর আপনারে লইয়া পুরা বাড়িটা ঘুরে দেখাইতেছি, খান খান। জমিদার হেমচন্দ্র 17 দশকের শেষের দিকে এই তল্লাটের প্রভাবশালী জমিদার ছিলেন। প্রচুর ধন সম্পদ থাকায় তার অহংকার ছিল প্রচন্ড। মনে করতেন অর্থ দিয়েই পৃথিবীর সবকিছু কেনা যায়। বর্ধমান ঠাকুর বাড়িতে দুর্গাপুজোতে বেড়াতে গিয়ে প্রথম মণিমালিকার সাথে দেখা হয় তার। অসম্ভব রূপবতী মণিমালিকাকে হেমচন্দ্র বিয়ে করার সিদ্ধান্ত নেন। যে বিয়ের কারণ ভালো লাগার চেয়ে বেশি ছিল সবাইকে ঈর্ষান্বিত করা। এছাড়াও মণিমালিকার বাবা মা না থাকায় তার বড় কাকু জমিদার রমেন্দ্র ঠাকুর অর্থলোভেই মণিমালিকাকে তার চেয়ে 20 বছরের বড় হেমচন্দ্রের সাথে বিয়ে দেন। বিয়ের কিছুদিনের মধ্যে মণি বুঝতে পারে হেমচন্দ্র তাকে বিয়ে করে এনেছেন নিছক লোক দেখানোর আর শোভা বর্ধনের জন্য। কোনো ভালোবাসা ছিল না সেখানে। তার হাতিশালায় থাকা পরগনার শ্রেষ্ঠ হাতি, বিশাল হেমনগর রাজবাড়ি বা শিকার করা সেরা বাঘের ছাল নিয়ে লোকমুখে যে গল্প হয়, মণিমালিকাও তেমনি এক প্রাণময় বস্তু ছাড়া আর কিছু নয়। হেমচন্দ্র মণিমালিকাকে প্রচুর শাড়ি আর গহনা দিয়েছিলেন। মনে করতেন ওতেই মণি খুশি হয়ে যাবে। চন্দ্রবংশের বউ হবার কারণে তিনি পেয়ে যান কাঠের তৈরি গহনা সমেত এক গহনার মস্ত বড় বাক্স, যাতে ছিল পূর্বপুরুষের ঐতিহ্যময় চন্দ্রহার। কিশোরী মণিমালিকার ভালোবাসা তখন হয়ে যায় এই গহনার সাথী। সমস্ত গহনা পরে লাল পাড়ের বেনারসিতে সে যখন সাজত তাকে স্বর্গের দেবীর মতোই লাগত। হেমনগর জমিদার বাড়িতে একবার জমিদারদের বৈঠক বসল। সেখানে এক ইংরেজ লর্ড মণিমালিকার প্রেমে পড়ে যান। বিভিন্ন ছুতোয় তিনি 2-1 হেমনগরে আসেন কেবল মণিমালিকার সাথে দেখা করবার জন্য। অবশেষে একদিন হেমচন্দ্রকে প্রস্তাব করেন মণিমালিকাকে তার সাথে যাতে একদিনের জন্য শিকারে নিয়ে যেতে পারে। এতে মণিমালিকা কিছুতেই রাজি না হয় ক্ষুব্ধ হন লর্ড। তিনি তখন হেমচন্দ্রকে বলেন সেই দুর্লভ রত্নের চন্দ্রহার আর গহনাগুলো তার চাই ব্রিটিশ রানীর জন্য উপহার হিসেবে, নয়তো তার পরগনার উপর কর আরোপের হার বাড়িয়ে দেয়া হবে। যক্ষের ধন গহনার বাক্স আর চন্দ্রহার মণিমালিকা কিছুতেই দিতে রাজি হয় না। হেমচন্দ্র তখন বর্ধমান ঠাকুর বাড়ি যান মণির কাকা মশাইকে আনতে, ওকে বোঝাবার জন্য। এরই মধ্যে এক রাত্রে লর্ড তার কিছু দলবল সহ হেমনগর রাজবাড়িতে আসেন মণিমালিকা আর তার চন্দ্রহার নেবার জন্য। বিশ্বস্ত তারিণী ঠাকুরনের কাছে খবর পেয়ে মণি তার সমস্ত গহনা পরে বাড়ির পেছনের দিঘিতে ছোট নৌকায় উঠে পড়ে পালাবার জন্য। সে রাতে খুব ঝড় আর বৃষ্টি হয়। নৌকো সমেত মণিমালিকা আর তার গহনা কখনো আর খুঁজে পাওয়া যায়নি। পরে জানা যায় জমিদার হেমচন্দ্র ফিরে আসার দিন 15 পর একদিন রাতে তিনি চিৎকার করে ওঠেন, আর তার পরের দিন সকালে দিঘির কাছে তার মৃতদেহ পাওয়া যায়। ওদিকে সে ইংরেজ লর্ডের পদ্মা পার হয়ে ওপার যাবার সময় জলে ডুবে অপঘাতে মৃত্যু হয়। আজও হেমনগরের মানুষ পূর্ণিমার রাতে এক নারীর মূর্তি দেখতে পায়। ঝড় বৃষ্টির রাতে দিঘির মাঝে নাকি একটা ডিঙি নৌকাও দেখা যায়, আবছায়াতে, যেন কেউ তাতে স্থির হয়ে বসে আছে। বিজলি চমকালে ঝলসে ওঠে একটা হাড়। বহুকাল ধরে চলে আসা এই মিথ মানুষের মনে অদ্ভুত ধরনের প্রভাব ফেলে, যে হ্যালুসিনেশন অথবা বিজ্ঞানের কাছে ব্যাখ্যাতীত কিছু হয়ে যার জন্ম দেয়, যার নাম ভয়। আশা করি হারিকেনের আলো দেখতে খুব একটা অসুবিধা হইতাছে না, যদিও ভিতরে বাতি জ্বলতাছে। না না, একদম অসুবিধা হচ্ছে না। হারিকেন না আনলেও চলতো আসলে। আচ্ছা, মানুষই আসলো না যে? রাতের খাওয়ানোর আয়োজন করতাছে, অতিথি আইছে বইলা কথা। একটু আগে তো নাস্তা করলাম, ওগুলোর আবার কি দরকার ছিল? ওমা, আর আমরা রাইতে খামু না বুঝি? যাই বলেন, বাড়িটা কিন্তু বেশ। আচ্ছা, ওই যে ওটা ওটা বুঝি সেই বিখ্যাত মণিমালিকা দিঘি? যে ওইখানে সন্ধ্যার পর কেউ যায় না, ঝামেলা আছে। আপনি কখনো কিছু দেখেছেন? আমি দেখি, কিন্তু ভয়টাই পাই না। আরে, ওটা কি? মনে হচ্ছে যেন দিঘির পাশে কিছু চকচক করছে, ঝলমলে, পেছন থেকে সামনে আসছে। কই, আমি তো কিছু দেখি না। আমি তো দেখলাম কিছু একটা ছায়ার মতো নড়ছে, সেখানে চকচকে কিছু। ও কিছু না, রাইতে তো আলো ছায়া কত কিছুই দেখা যায়। ওমা, মেঘের গুড়গুড় শোনা যাইতেছে, কি বাতাস ছুটছে, মনে হয় ঝড়াইব। চলেন চলেন,
ভেতরে ঘরে যাই, চলেন। ঠিক আছে, ঠিক আছে, চলেন। কেমন দেখলেন সবকিছু? এখনো দেখা শেষ হয়নি। এত বিশাল বাড়ি 1 ঘন্টায় দেখে শেষ করা কি সম্ভব? আচ্ছা, ঘরের কোনার ওই সিঁড়িটা দিয়ে কি ছাদে যাওয়া যায়? হ্যাঁ, আসুন না, কাঠের সিঁড়িটা দিয়ে উঠতে হবে। আরে, এটা তো দেখি একটা ঘর। আয়না, খাট, কাঠের আলমারি। আপনার ঘর বুঝি? আরে, আপনার শাড়ির আঁচলে যে কাঁদা লেগে আছে। ও কিছু না, এটা চিলেকোঠার ঘর, আমি এখানেই থাকি। ওই দরজাটা খুললেই ছাদ। বাহ, দারুণ তো। আপনার ঘরটা বেশ। হ্যাঁ, এটা মনির ঘর। আমার এরকম পুরনো বাড়ি খুব ভালো লাগে। মনে হয় যেন এর আগেও এসেছি এখানে। দেজাভু। ও বাবা, আপনি জানেন দেখছি ব্যাপারটা। লাইফ আফটার লাইফ। কেট এটকিনসনের এই বইটার অনুবাদ পড়েছিলাম স্কুলের লাইব্রেরিতে, দেজাভু নিয়ে। ওয়াও, কি সুন্দর আয়না। আর এই বাক্সটা কি দারুণ কারুকাজ করা, পুরাই অ্যান্টিক পিস। গুলশানের অ্যান্টিক মার্কেটে এটার দাম হবে অনেক। মাই গুডনেস, কি ভারী। আমার বাক্স কেন ধরলে? এটা শুধু আমার ছবি না, এটা এটা শুধু মনির। না না, এটা তো আমি এমনি দেখছিলাম। এটা তো আপনারই অবশ্যই। আরে আরে, তোরা এখানে? আমি আরো ভাবছি কই গেল। কে রে, রান্না শেষ তোর? রাত হইছে বেশ। হ্যাঁ হ্যাঁ বাবা, এখনই দিচ্ছি। আপনারা এই বাড়িতে এসেছেন কত বছর হলো? মানুষের জন্ম এই বাড়িতেই। আর জন্মের সময় মালতী আমার স্ত্রী মইরা যায়। কলেজ সাইরা দিল বছর খানিক হইল। খুব ভালো ছাত্রী আছিল জানেন। মেয়েটা সারাদিন একা থাকে, মাঝে মাঝে খারাপ লাগে, মাঝে মাঝে একা একা কি যেন বিড়বিড়ও করে। যাই, চলেন নিচে যাই। ঝড় বৃষ্টির রাইতে কখন আবার বাতি চলে যায়। আসেন আসেন। মেডিকেল ফাইনাল ইয়ার পর্যন্ত পড়ার সময় লাবিবের যে সাবজেক্টের উপর সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। মানুষের মন বড় অদ্ভুত। সবচেয়ে বড় বিস্ময় সাবকনশিয়াস মাইন্ড এবং আনকনশিয়াস মাইন্ড, যার উপর আমাদের কনশিয়াস মাইন্ডের কোনো নিয়ন্ত্রণ নেই। মনোবিজ্ঞানের এক প্রচলিত উক্তি, ইউর কনশিয়াস মাইন্ড ডোন্ট নো হোয়াট ইউর আনকনশিয়াস মাইন্ড উইল। মানুষের সম্পূর্ণ বিপরীত এই রূপ লাবিবকে খুব অবাক করেছে। এটা কি তবে মানুষের আনকনশিয়াস মাইন্ডের কোনো রূপ ছিল, যা সম্পর্কে মানুষের কনশিয়াস মাইন্ড কিছুই জানে না? নাকি মানুষের কনশিয়াস মাইন্ড তার সাবকনশিয়াস মাইন্ডের সংকেত বুঝে এটা করেছে? কেমন একটা সাইকো থ্রিলার মুভির প্লট দেখতে পাচ্ছে লাবিব চোখের সামনে। বাবাজি, খাওয়ান দাওয়ান ঠিক আছে তো? কি যে বলেন, এত কিছু রেঁধেছেন, কখন করলেন এসব? এটা খেতে একদম মাংসের মতো। এটা সয়ার তরকারি, ওটা পোস্ত আলু, ভাপা পটল। আহা, বহুদিন পর বাড়ির খাবার খেলাম জানেন। আপনি কিন্তু দারুণ রাঁধেন। এই টক আর ডালটা, উফ, এমন কিছু আগে কখনো খাইনি আমি। ওটা টমেটোর মিষ্টি টক আর উচ্ছের ডাল। কার কাছ থেকে শিখেছেন এমন রান্না? মনির কাছ থেকে। কিছু বললেন? এই বাড়ির ঝাড় পোছা দিতে পাশের গ্রামের বিধবা অমলা আসে। ওর সাথে ওর খুব ভাব, ওর কাছ থেকেই শিখছে। বড় ভালো মাইয়া। আচ্ছা আচ্ছা, আমার খাওয়া শেষ। ওরে বাবা, এটা আবার কি? পায়েস? ছানার পায়েস। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব। পুরো বাংলা খাবারের ভুরি ভোজ হয়ে গেল আজকে। আপনি হাত ধুয়ে নিন, আমি ওপরের ঘরে মশারি দিয়ে আসছি, রাতে যাতে আরামে ঘুমাতে পারেন। কি বৃষ্টি হচ্ছে বাইরে, তার সাথে মেঘের গুড়গুড়। মানুষই মেয়েটা এত অদ্ভুত
অদ্ভুত সুন্দর কেন, ঠিক যেন রবি ঠাকুরের উপন্যাসের কোনো নায়িকা। এই শুনছো? কে কে আপনি? আমি, চিনতে পারছো না? আমি মনি। মনি? মানুষই, এটা কি আপনি? আমার চন্দ্রহার নেবার জন্য এসেছিস তো? পাবি না, কিচ্ছু পাবি না। শেষ করে দেব, সব পুড়িয়ে দেব, সব পুড়িয়ে দেব। শুনুন, কোথায় আপনি? দাঁড়ান। ওই ছায়াটা কোথায় যাচ্ছে? মানুষই নাকি অন্য কেউ? আমাকে জানতেই হবে। নারী ছায়া মূর্তিটার পেছন পেছন লাবিব দোতলা সিঁড়ি বেয়ে 3 তলায় চলে এলো। বিদ্যুতের চমকে যতটুকু দেখা যায় তাতে বোঝা যাচ্ছে কেউ এখানে খুব একটা আসে না। মোবাইলের টর্চটাও জ্বালিয়ে নিল। হঠাৎ করেই যেন ছায়া মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। 3 তলার শেষে একটা বেশ বড় সিংহ দরজা, একটা মরচে পড়া তালা লাগানো, একটু জোরে টান দিতেই খুলে গেল। কেমন গুমোট একটা গন্ধ। আবছা আলোয় মোবাইল টর্চে লাবিব দেখতে লাগলো বিশাল ঘরের মাঝখানটা ফাঁকা। বেশ দূরে পুরোনো আমলের একটা ভারী কাজ করা চেয়ার। পুরো ঘরটা লাল গালিচা দিয়ে মোড়া। একটা দেয়াল জুড়ে বিশাল বড় বড় কিছু পোর্ট্রেট। এটা নিশ্চয়ই হেমচন্দ্রের পূর্বপুরুষদের আর জমিদারদের ছবি। এটা যে জমিদার বাড়ির জলসাঘর ছিল সেটা বিশাল ঝাড়বাতিগুলো দেখেই বোঝা যায়। লাবিব যেন হঠাৎ করেই সেতারের মূর্ছনা আর তবলার বোল শুনতে পেল। হঠাৎ একটা পেইন্টিং এর দিকে লাবিবের চোখ চলে গেল। অসম্ভব সুন্দরী এক রমণীর ছবি। লাল টকটকে শাড়ি, মাথায় চওড়া সিঁদুর, বড় বড় বিশাল কালো চোখ আর গা ভর্তি গহনা। বিশেষ করে গলায় একটা হাড়ের দিক থেকে সে চোখ সরাতে পারল না। কি যেন ছিল সেখানে। এ কার মুখ ছবি? সে কোথায় দেখেছে এই মুখখানা? লাবিব একটা ঘোরের মধ্যে যেন কোথায় চলে গেল। মুহূর্তে মনে হলো সবকিছু যেন খোলা হয়ে গেল, যেন অন্য একটা সময় চলে এলো সে। মনি, দেখো, বিবাহের পর হতে আমি তোমাকে সমস্ত ঐশ্বর্যের মধ্যে রেখেছি। সুখের কোনো কমতি ছিল না। একেই বুঝি সুখ বলে? প্রাসাদ আর প্রাচুর্যই কেবল সুখ দেয়? ওটা মেকি, ওটা সুখ নয়, ভালোবাসা নয়। এটা তোমার ছেলে মানুষই। ওই হারটা আমায় দিয়ে দাও, আমি তোমাকে নতুন হার গড়ে দেব। আর তোমার যথেষ্ট গহনা আছে মনি, আর তুমি এমনিতেই যথেষ্ট সুন্দর। ওই একটা হার না পড়লে তোমার চাঁদ মুখে এমন কিছু কমতি পড়বে না। চাঁদ মুখ আমার? এই চাঁদ মুখী তো হলো আমার কাল। এই চেহারা তো তুমি জাদুঘরে রাখা দামি আসবাবের মতো লোকজনকে দেখিয়ে বেড়াতে, আর তাই তো সে ফিরিঙ্গিরা আমাকে মনে ধরলো, তাই না? লজ্জা করে না তোমার? মনি, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। আমি কিন্তু লর্ডের ওই শর্তে রাজি হইনি। এখন এই হারটা চাইছে। তুমি জানো ওটা না দিলে আমার জমিদার কি বিপদে পড়ে যাবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার গহনা আমি কাউকে দেব না, জীবন গেলেও না। ওগুলো আমার, শুধু আমার, শুধু আমার। লাবিব, ও লাবিব, এই যে বাবা, শুনতে পাইতেছ আমারে? তো তুমি এইখানে কেন শুয়ে আছো বাবা? মনি শোনো, এই হার তোমার কাউকে দিতে হবে না। মানুষেরও তো খুঁজে পাইতাছি না। মাথাটা খুব বেশি ধরেছে। তুমি তুমি এখানে কিসের জন্য আইছো বাবা? আর এই ঘরের তালা কে খুললো? আমি খুলেছি। তুমি উঠো বাবা, আমি ঘরে পৌঁছাইয়া দিতাছি। আরে মানুষ এটা যে কই গেল এই ঝড়ের মধ্যে?
চলুন আমার সাথে চলুন, খুঁজে দেখি মানুষই কোথায় আছে। চলো। মানুষই, মানুষই কোথায় তুমি? মা, মনি, কই গেলি মা আমার? বাড়ির পেছন দিকটা চলুন তো, দিঘির দিকটায়। চলো। ওই যে দূর থেকে কি চকচক করছে, একটা মেয়ের মাথায় ঘোমটা দেয়া। চন্দ্রহার, চন্দ্রহার। মানুষই নাকি মণিমালিকা? মারে, তুই কি করতেছস? এগুলো কার? হ্যাঁ, কি হয়েছে তোর? আমি মণিমালিকা, জলে ডুবে মরেছিলাম এই ফিরিঙ্গির জন্যে। জমিদার হেমচন্দ্র ভালোবাসিনি কখনো। আমার প্রাণের ধন চন্দ্রহার কেড়ে নিতে চেয়েছে। আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। মণিমালিকা, আমার গহনা চাই না। তোমার কাছে কেউ আসবে না, লড়া আসবে না। চলো আমরা ঘরে যাই। জমিদার তোকে এই জলে ডুবিয়ে মারবো, নিস্তার নেই তোর। মানুষই কি করতেছস তুই? সাইরা ধরে মা, সাইরা দে। মা কালী রক্ষা করো, সাইরা দে, সাইরা দে। মানুষই, তুমি মানুষই, ফিরে এসো। কেউ তোমার হার নেবে না। জলে ডুবাবো তোকে, ছাড়বো না তোকে, ছাড়বো না। ভয়াল ঝড়ের একটা রাত, এতটুকু একটা মেয়ের গায়ে এমন অসুরের মতো জোর কোত্থেকে এলো? এ মানুষই নয়, এ যেন অন্য কেউ। বীর্যের চমকে লাবিব স্পষ্ট দেখলো এ তো সেই জলসাঘরের পেইন্টিং এর মেয়েটা, হুবহু মানুষের মতো দেখতে। লাবিবের দম বন্ধ হয়ে আসছিল, কাঁপা হাতে কি মনে করে সে মানুষের গলার হাতটা চেপে ধরল। এক ঝটকায় মানুষের গলা থেকে হাতটা খুলে ফেললো লাবিব, আর সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ল মানুষই। মহেন্দ্রকে ডেকে তুলে দুজনে মিলে মানুষকে ঘরে নিয়ে চলল। এইখানে রাখো বাবা। মানুষই কি হইল মা? আমার মাইয়াটার যে কি হইল? ভগবান রক্ষা করো। সব ঠিক হয়ে যাবে, আপনি কাঁদবেন না, শান্ত হন। মাইয়াটা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। আচ্ছা, আমাকে একটু বলেন তো, মানুষই কি আগেও এরকম আচরণ করেছে? তোমার কাছে কি লুকাম আর বাবা? তোমার কাছে লুকামো না। মাঝে মাঝে রাইতের বেলা মাইয়াডা আমার ছাদে হাঁটে, বিড়বিড় কইরা নিজে নিজে কথা কয়। তুই একবার দেখছি দিঘির পারে গিয়া কোমর সমান জলে একা একা দাঁড়াইয়া কার লগে জানি কথা কয়। ঝড় বৃষ্টির রাতে মাঝে মাঝে মাইয়াডারে খুঁজা পাই না। ডাক্তার দেখিয়েছেন কখনো? না বাবা, তোমার পায়ে পড়ি, কাউরে বইল না। আমার মাইয়াটারে পাগলা কারোতে দিয়া দিব। আমার মাইয়াটারে মায়েরা ফেলবো। মালতীর ওরা মায়েরা ফেলছিল। আমার মাইয়াটার কিছু হইলে আমি জলে দিবা মইরা যাবো বাবা, মইরা যাবো। মালতী মানে আপনার স্ত্রী? এই বাড়িতে আসার পর থেকে আর কি কি জানি গলডঙ্গল হইতো বাবা। এমনই করতো, মানুষের মতো নিজে নিজে কথা কইতো, মাঝে হাত তীরে উদা হইয়া যাইতো। এক রাইতে ঘুমের মধ্যে আমার গলা টিপা মাইরাই ফেলতে চাইতেছিল। মানুষই পেটে আসার পর সব ঠিক হইয়া যায়। মাঝে সমস্যাটা বাইরে যাওয়ায় ওরে ডাক্তারের কাছে লইয়া গেলাম। ওইখানেই ছিল মাসখানেক। বাড়িতে আনার সপ্তাহখানেক পর যেদিন মানুষই জন্মায় সেদিন মালতী বাড়িতে একা ছিল। বাড়ির মালি আইসা খবর দেয় মালতী সিঁড়ি থেকে পইড়া গেছে।
ওর খুব ব্যথা হইতেছে। আমি দৌড়াইয়া গেলাম, ততক্ষণে সব শেষ। আমার মালতী নাই, আমার মাইয়াটার হারাইতে চাই না বাবা। তুমি আমার সাহায্য কর। আপনি শান্ত হন প্লিজ, কারো কিচ্ছু হবে না, আমি আপনাকে সাহায্য করব। মানুষই ঠিক হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আগে শুকনো কাপড় নিয়ে আসুন, ভিজে জামায় জ্বর চলে আসলে মুশকিল। আর এই হারটা আপনার কাছে অন্য কোথাও রাখুন, আর মানুষীকে ওর ঘরে না অন্য ঘরে রাখুন। আমি যে ঘরটায় আছি ওখানে বরং নিয়ে যান, দরজাটা আটকে দেব। ভয় পাবেন না, আমার উপর বিশ্বাস রাখুন। লাভ এট ফার্স্ট সাইট ব্যাপারটায় লাবিবের কোনো কালেই বিশ্বাস ছিল না। প্রথম দর্শনে কারো প্রেমে পড়া যায় এটা আজ সত্যি মনে হচ্ছে। মানুষের সেই সন্ধেবেলার তুলসী গাছের সামনে দাঁড়িয়ে প্রণাম করা প্রতিচ্ছবি, তার চোখ, তার সৌন্দর্য, সব কিছুই যেন বহুকালের চেনা। এ রূপ বহুকাল আগেও তাকে মোহিত করেছিল। একটা অজানা মেয়ে তাকে এমনভাবে আটকে দেবে কখনো ভাবিনি। মানুষের যে প্রচন্ড একটা ভয়াবহ মানসিক সমস্যায় ভুগছে এবং যেটা রীতিমতন ভালনারেবল পর্যায়ের, সেটা তার আচরণে এ বাড়িতে আসার পর থেকে বুঝতে পারছিল লাবিব। চিলেকোঠার ঘরে গহনার বাক্সটা হাতে নেবার পর অদ্ভুত আচরণ, রহস্যময় ব্যাপারগুলো নিয়ে মানুষের আগ্রহ আর একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সব মিলে যাচ্ছে। দ্রুত একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ দরকার। ঝড়ের গতিতে চিন্তাগুলো মাথায় ঘুরছে। এই মুহূর্তে সাইকোলজি ডিপার্টমেন্টের হেড আসগর আলী স্যারের কথাই মনে পড়তে থাকে। পাগলাটের স্বভাবের কারণে স্টুডেন্টরা তার খুব একটা ধারে কাছে ঘেঁষে না, প্রায়ই সে উধাও হয়ে যায়। শোনা যায় অদ্ভুত সব মানসিক সমস্যার সমাধানে ঘুরে বেড়ান। সাইকোলজির দুনিয়ায় অসম্ভব একজন মেধাবী চিকিৎসক তিনি। তার সুনামের জন্যই কর্তৃপক্ষ তার এই পাগলাটে ব্যাপারগুলোতে ছাড় দেয়। লাবিবের সাথে তার সম্পর্কটাও বেশ ভালো। হিউম্যান সাইকোলজিতে তার আগ্রহের কারণে স্যারের সাথে তার সক্ষতাটা বেশ ভালো। স্যারের বেশ কিছু কেসে লাবিব তার সাথে ছিল। সাইকোলজি এবং প্যারাসাইকোলজিতে তার অসাধারণ দখল। মানুষকে সুস্থ করে তুলতে একমাত্র আসগর স্যারই পারবেন। রাত তখন 2টা। এত রাতে স্যারকে কল করবে কিনা ভাবতে ভাবতে কল করেই ফেলল। প্রথমবার স্যার ফোন ধরলেন না, কিন্তু দ্বিতীয় কলেই স্যার ফোন ধরলেন। আরে লাবিব, এত রাতে তুমি? সরি স্যার, এত রাতে ফোন করার জন্য। আসলে খুব বড় ধরনের একটা সমস্যায় পড়ে আপনাকে কল করলাম। আমার কাজটাই তো সমস্যা নিয়ে। এই সমস্যার সমাধান করতে এখন সিরাজগঞ্জ আছি, ভোরে ঢাকার দিকে রওনা দেব। হোয়াট আ কোইন্সিডেন্স স্যার, আমি টাঙ্গাইলের হেমনগরে আছি। আপনি যদি কাল একটু আসতে পারতেন যাবার পথে। বিষয়টা বেশ জটিল, আমি জানি, অন্যায় আবদার, তারপরেও আই নিড ইউর হেল্প স্যার। ইটস ওকে মাই চাইল্ড, আমার সাথে গাড়ি আছে, ড্রাইভ করে আসতে হার্ডলি 2 ঘন্টা লাগবে। আমি ভোরে রওনা দিচ্ছি। আইল বি দেয়ার উইদিন 7। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ ওয়েলকাম। গুড মর্নিং স্যার। চিনতে কষ্ট হয়নি তো? নট অ্যাট অল। গুগল ম্যাপ আজকাল সব সহজ করে দিয়েছে। এই সেই বিখ্যাত হেমনগর রাজবাড়ি। মুভির লোকজন খবর পেলে নির্ঘাত শুট করতে চলে আসবে। জি স্যার, আসুন। নমস্কার। উনি মানুষের বাবা। সমস্যাটা কি ওনার মেয়ের? আপনি কি করে জানলেন স্যার? 30 বছরের অভিজ্ঞতা। তা মানসী কোথায় আছে? ওপরের ঘরে ঘুমাচ্ছে। আমি রাতে মাইল্ড একটা ঘুমের ওষুধ দিয়েছিলাম। বেশ জ্বর ছিল স্যার রাতে। ওকে, চলো একবার দেখে আসি। চলুন স্যার। মানুষই ঘুম ভাঙলো মা? এই যে দেখ, ডাক্তার সাহেব আইছেন তোরে দেখতে। বাবা একটু জল দিবে? আমি এই ঘরে কেন? কিছু না মানুষই, রাতে তোমার শরীর খুব খারাপ ছিল, তাই এই ঘরে নিয়ে আসা। উনি কে? উনি আমার স্যার। এদিকে এসেছিলেন, আমাকে এমনি কল দিল, আমি বললাম চলে আসতে। কেমন আছো মানসী? জি ভালো। তোমার হাতটা একটু দেখি তো। ভয়ের কিছু নেই, ভালো হয়ে যাবে তুমি। আমার কি হয়েছে বাবা? কিছু না মানুষই, তোমার কিছু হয়নি। স্যার তোমাকে একটু দেখবেন।
বেটার। মহেন্দ্রবাবু, সম্ভব হলে ওকে এক গ্লাস গরম দুধ খাওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা। লাবিব, আমার সাথে চলো, একটু কথা ছিল। মানুষের ঘর থেকে বের হয়ে আজগর আলী আর লাবিব দোতলার এক কোনায় এসে দাঁড়ালো। লাবিবের পর এখানে আসার পর থেকে যা যা ঘটেছে সব বলতে লাগলো। সব শোনার পর আজগর আলী লাবিবকে মানুষের সেই চিলে কোঠার ঘরে নিয়ে যেতে বলল। সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রফেসর আজগর আলীর মাথায় খেলতে লাগলো সব হিসেব নিকেশ, পারমুটেশন আর কম্বিনেশন। বহুদিন পর আরেকটা জটিল সমস্যার মুখোমুখি সে। দেখা যাক কে যেতে, যুক্তি নাকি প্যারাসাইকোলজি। আগের দিনের জমিদারদের বাড়ির নকশাগুলো অসাধারণ হতো, লুকিয়ে থাকার জায়গার অভাব হতো না। হেমনগরের রাজবাড়ি এর অদ্ভুত কারুকার্যের জন্য বিখ্যাত। বেশি সুন্দরের মাঝে লুকিয়ে থাকে অনেক রহস্য। এইটাই কি সেই বাক্স? জি স্যার, এটাই। গহনাগুলো মহেন্দ্রবাবুর কাছে? জি স্যার। তার মানে লোকে মুখে যা শোনা যায় তা সত্য। মণিমালিকা আর তার গহনার বাক্স ওই দরজার উপরে। মানুষই বলেছিল ওটা ছাদ স্যার। চল দেখি। পুরনো আমলের ছাদ, গত রাতের বৃষ্টিতে ভিজে একাকার, ভেজা একটা গন্ধ। পুরনো বাড়িতে আসলে মানুষের মাঝে মাঝে ডেজাভু হয়, জানো নিশ্চয়ই। জি স্যার, কোনো কোনো জায়গায় গেলে যেন মনে হয় এখানে আগেও একবার এসেছি। বিজ্ঞানের কোনো ব্যাখ্যা নেই, কিছু যুক্তি আছে, কিন্তু তারপরেও তা অমীমাংসিতই থেকে যায়। বিজ্ঞান আরো কিছু ব্যাপারের ব্যাখ্যা জানে না, যেমন রিকার্নেশন বা পুনর্জন্ম। প্রাচীন কিছু ধর্মে বিশ্বাস করা হয় আত্মার কোনো মৃত্যু নেই, তারা দেহ হতে দেহতে স্থানান্তরিত হয়, সে কারণেই পুনর্জন্ম হয়। প্যারাসাইকোলজির সৃষ্টি সেখানে। হয়তো গত রাতের ঘটনার থেকে আমিও তেমনটাই বিশ্বাস করতে শুরু করেছি স্যার। ছাদের ওই কোণাটায় কি কোনো কার্নিশ আছে? আমি তো আসিনি স্যার, তাই আমি আসলে ঠিক বলতে পারবো না। চলো ওদিকটায় যাই। আরে, এই কার্নিশটা তো বেশ চওড়া, ওদিকে বাঁক খাওয়া একটা সিঁড়িও আছে। চলো সিঁড়িটার দিকে যাই। কার্নিশটা পার হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো প্রফেসর আজগর আর লাবিব। একটু পরে মৃদু আলোয় একটা করিডোর দেখতে পেল। মোবাইলের টর্চ জেলে সামনে এগোতে লাগলো দুজন। একে বেঁকে উপরের দিকেই যেন যাচ্ছে করিডোরটা। একটা সময় এসে বেশ বড় কাঠের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় পুরনো দিনের কাঠের পাল্লা দেয়া। দুজনে মিলে ধরাধরি করে পাল্লাটা খুলে ফেলল। দরজাটা জোরে ধাক্কা দিতেই খুলে গেল। রাতের আধারে লাবিবের বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন দিনের বেলায় আবছালো স্পষ্ট দেখতে পেল। এটা সেই জলসাঘর, কাল রাতে যে ছায়ামূর্তির পেছন পেছন সে এখানে চলে আসে। তাহলে গত রাত্রের ছায়ামূর্তি কি আর কেউ নয়, সেটা মানুষই ছিল। লাবিব, খুব অবাক হচ্ছ? তুমি যা ভাবছো ব্যাপারটা তাই। গত রাতে সেই নারীকণ্ঠ আর সেই ছায়ামূর্তি দুটোই মানুষই। এই সেই পেইন্টিংগুলো স্যার। এই ছবিটার মেয়েটা দেখতে হুবহু মানুষের মতো। আর তার পাশের ছবিটা দেখো লাবিব, খুব সম্ভবত সেই জমিদার হেমচন্দ্র। তোমার লম্বা দাড়ি গোঁফ আর পরিপাটি করা চুল আঁচড়ানো থাকলে ওনার মতোই লাগতো। তাহলে কি পুনর্জন্ম? রিইনকারনেশন ইজ রিয়েল? লাবিব, আগেই বলেছি বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে থাকে অনেক কিছু। জরুরি কথা বলবো, এবার মনোযোগ দিয়ে শোনো। মানুষই এক ভয়াবহ জটিল মানসিক রোগে আক্রান্ত, যার নাম হচ্ছে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা ডিআইডি। একই মানুষের ভেতরে দুটি সত্তার বসবাস, কনশিয়াস অ্যান্ড সাবকনশিয়াস মাইন্ড।
মানুষের সাবকনশিয়াস মাইন্ডে যার বসবাস তার নাম হচ্ছে মণিমালিকা। এই রোগটি সে পেয়েছে তার মায়ের কাছ থেকে। এই রোগটা সাধারণত হয় যারা ছোটবেলা থেকে খুব একাকিত্বের মধ্যে থাকে। মানুষের সাবকনশিয়াস মাইন্ডে মায়ের অভাবটা ধীরে ধীরে একটা প্রতিমূর্তি করতে থাকে। লোকে মুখে এই বাড়িটাকে নিয়ে শোনা গল্পগুলো তার সাবকনশিয়াস মাইন্ডের ট্রিগার পয়েন্টে হিট করে। সেই অদৃশ্য মণিমালিকা তখন মানুষের কাছে হয়ে দাঁড়ায় জলজ্জান্ত এক অস্তিত্ব, তার খেলার সাথী তার মা। কোনো এক সময় খেলতে খেলতে মানুষ এই বাক্সটা পেয়ে যায় এই চিলে কোঠার ঘরে। তখন থেকে সে ঘরটায় থাকা শুরু করে। আরো বেশি করে মানুষই মণিমালিকার কাছে তার সত্তা সমর্পণ করতে থাকে। কিন্তু তাতে বাদ সাধে মানুষের কলেজে যাওয়া। স্কুল কলেজের লাইব্রেরিতে বই পড়ে মানুষই প্যারাসাইকোলজির ব্যাখ্যাগুলো জানতে থাকে। সে বুঝতে পারে তার কোনো একটা সমস্যা আছে। মণিমালিকা বলে বাস্তবে হয়তো কারো কোনো অস্তিত্ব নেই। ঠিক তখনই মানুষের সাবকনশিয়াস মাইন্ডের মণিমালিকা তার উপর সম্পূর্ণ ভর করে। মানুষের সেই আচরণ দেখে মহেন্দ্র ভয় পেয়ে যায়। নিজের মেয়েকে হারানোর ভয়ে সে তার কলেজ যাওয়া বন্ধ করে দেয়। এতে মানুষই আবার একা হয়ে যায়। তার কনশিয়াস মাইন্ডের উপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় তার সাবকনশিয়াস মাইন্ড। মানুষই পরিণত হতে থাকে মণিমালিকাতে। ও বসবাস করতে শুরু করে 200 বছর আগের সেই হেমনগর রাজবাড়িতে। পরিস্থিতি স্থিতিশীল ছিল, কিন্তু আবার ট্রিগার পয়েন্টে চাপ পড়ে যখন তুমি এই রাজবাড়িতে আসো। কাকতালীয়ভাবে তোমার চেহারার সাথে জমিদার হেমচন্দ্রের অদ্ভুত মিল, যাতে মানুষই বিশ্বাসই করে নেয় যে তুমিই হেমচন্দ্র। ও নিজ আগ্রহী তোমাকে ওর ঘরে নিয়ে যায়, আর তুমি সেই গয়নার বাক্সটাই হাতে নিয়ে জাগিয়ে দাও মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা মণিমালিকাকে। স্যার, ওকে কি কোনোভাবেই মণিমালিকার কাছ থেকে মানুষেতে ফিরিয়ে আনা সম্ভব নয়? খুব ভালোবেসে ফেলেছ মেয়েটাকে। যাই হোক, হ্যাঁ সম্ভব, কিন্তু 50-50 চান্স। হয় সাবকনশিয়াস মাইন্ডের মণিমালিকা চিরতরে সেই দিঘির জলে হারিয়ে যাবে আর মানুষই ফিরে আসবে, না হলে মানুষই মণিমালিকায় পরিণত হবে। ওকে ফেরানো অসম্ভব হয়ে যাবে। যা হয় করুন স্যার, আমি জানি আপনি পারবেন। দাঁড়াও, একটু বুদ্ধির গোড়ায় আগুন দিয়ে নেই। একটা সাইকোলজিক্যাল ড্রামা করতে হবে যেখানে তোমাকে একটা বিশাল বড় ভূমিকা পালন করতে হবে, কিন্তু ব্যাপারটা বেশ রিস্কি। বাবা, অনেক বেলা হইল যে, স্যার তো সেই সকালে আইছেন। আসেন না, কিছু খাইয়া নেন। ওই মানুষই লুচি আর আলুর দম করছে। সে কি, এই অসুস্থ শরীরে এসব কেন? নিজের থেকে করতে চাইলো, তাই আর আটকাই নাই। আবার যদি কাল রাতের মতো শরীর খারাপ করে, বোঝই তো বাবা। আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। সাদা শাড়ি, লাল পাড়ে, ভেজা চুলে মানুষই অসম্ভব সুন্দরী মেয়েটাকে দেখলে দেবীর মতন লাগে। এই শান্ত মুখখানা দেখলে কে বলবে গত রাতের তার সেই রুদ্র রূপ? উফ, কি ভয়াবহ ছিল সে রূপ। খাবার খেতে খেতে খুব গভীরভাবে মানুষকে পর্যবেক্ষণ করছিলেন প্রফেসর আজগর আলী, যেন মানুষের মাঝে মণিমালিকাকে খুঁজছিল সে। খাবার ঠিক ছিল তো? বহুদিন এমন লুচি আর আলুর দম খাইনি। জাদু আছে তোমার হাতে মণি। ধন্যবাদ। আজ রাতে মনে হয় আমরা থাকবো এখানে মহেন্দ্রবাবু। হ, তা তো ঠিকই। জ্বর বাদলের দিন কোনো সমাধান তো করতে পারলাম না। আপনারা বিশ্রাম নেন, আমি বাজার থেকে একটু মাছ মাংস নিয়ে আসি। তার কোনো দরকার নেই, আমি ভেজিটেরিয়ান, মানে মাছ মাংস খাই না। 3 বছর আগে ওপেন হার্ট সার্জারি হবার পর থেকে এগুলো খাওয়া ছেড়ে দিয়েছি। বাড়ির পেছনে সবজি দেখলাম, ওগুলো দিয়ে চলবে। ঠিক আছে স্যার, আপনারা তাহলে একটু বিশ্রাম নেন। রাত 8টা বাজে। বাড়ির নিচতলার বৈঠকখানায় একটা গ্র্যান্ডফাদার ক্লক আছে। ঢং ঢং করে 8টার ঘন্টা বাজলো সেখানে। সাথে সাথেই বিজলি চমকে উঠল, আর ইলেকট্রিসিটিও চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই নামলো বৃষ্টি। দূর থেকে প্রাসাদটাকে ভুতুড়ে দেখাচ্ছিল। আজ রাতে একটা গল্পের অবসান ঘটবে। প্যারাসাইকোলজির এক জটিল ধাঁধার সমাধান হবে আজ রাতে।
লাবিব, মহেন্দ্র আর প্রফেসর আসগর বসে আছে সেই হল ঘরটার ভেতরে, সব আলো বন্ধ করে। ঘুটঘুটে অন্ধকারে কেবল প্রফেসর আসগর আলীর ধরানো সিগারেটের শিখা জ্বলছে আর নিভছে। মানুষকে তার চিলে কোঠার ঘরে রাখা হয়েছে। অপেক্ষার পালা শেষ হচ্ছে না। লাবিব যেন নিজেই শুনতে পাচ্ছে নিজের হৃদস্পন্দন। স্যার, মানুষই যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে? করবে না, নিশ্চিন্ত থাকো। রক্ষা করো মা দুর্গা, রক্ষা করো। মালিক আসছে। কেমন মিষ্টি একটা গন্ধ। স্যার, আপনি পাচ্ছেন? তোমার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে গেছে লাবিব। বি কনফিডেন্ট, ইউ ক্যান ডু ইট। জমিদার বাবু, কত কাল ধরে তোমার অপেক্ষা করছিলাম। ভালোবাসা দাওনি আমাকে কখনো। আমার ভালোবাসার চন্দ্রহারকে কেড়ে নিতে চেয়েছ। তোমাকে যেতে হবে আমার জলের অতলে। জলদি এসো, তুমি সাথে করে এই ফিরিঙ্গিকে নিয়ে এসছো। মনি, উনি লর্ড না, উনি তোমাকে ফিরিয়ে আনতে এসেছে। আমি তোমাকে ভালোবাসি, এখন থেকে চিরদিন বাসবো। আমার কাছে এসো। না না না, জলে ডুবতে হবে তোকে। মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস। কুইক, ফলো হল লাবিব, ওর পেছনে যাও। মানসী, দাঁড়াও। আমি মণিমালিকা, আমি মণিমালিকা। মা মানুষী, দাঁড়া মা। লাবিব, দিঘিটা কোন দিকে? মানুষ ওদিকেই গেছে। স্যার, ওইদিকে, ওইদিকে বৃষ্টিতে সব ঘোলা দেখাচ্ছে স্যার। আমার সাথে চলেন, আমি দেখাই দিতেছি। মানুষী মা, লাস্টে দাঁড়া। লাবিব, দিঘির ওখানটায় দেখো মানুষই। দিঘির জলে বড় বড় ঢেউ, বাতাসে সনসন শব্দ আর ঝুম বৃষ্টি। আকাশে চমকে ওঠা বিজলি, যার ঝলক পড়ছে কোমর সমান পানিতে দাঁড়িয়ে থাকা মণিমালিকা রূপী মানুষের মুখে। খোলা চুল, লাল শাড়ি, গলায় সেই চন্দ্রহার, আর গা ভর্তি গহনা। সর্বগ্রাসী দৃষ্টি সব মিলিয়ে হয়তো এটাই ভয়ঙ্কর সুন্দরের সংজ্ঞা। আজ থেকে 200 বছর আগে এমনই একটা রাত ছিল। ভালোবাসাহীন জীবনের এক অপূর্ব সুন্দরী জমিদার পত্নী আত্মসম্মান বাঁচাতে ঝড় বৃষ্টির রাতে আত্মাহুতি দেয়। সে অপূর্ণ কষ্টকে আজ রাতে ফিরে পাবে তার প্রতিশোধ। মানসী, ফিরে এসো, ওখান থেকে চলে এসো মানসী। আমি আমি আছি, তোমাকে ভালোবাসি আমি। না না না, মিথ্যা। তুমি ভালোবাসো না আমায়। আমার এই চন্দ্রহার নিতে তুমি এসেছো, আমি জানি। তুমি ভুল জানো মানসী। এই দেখো, আমি তোমাকে নিতে এসেছি। মণিমালিকা বলে কেউ নেই, এটা তোমার মনের ভুল মানসী। ফিরে এসো মানসী, ফিরে এসো। জলে ডুবিয়ে মারবো, জলে ডুবিয়ে মারবো। মানসী, ফিরে এসো তুমি। আমি ভালোবাসবো তোমাকে। আমি বিশ্বাস করি না। না, ওকে ছেড়ে দে মা, ও সত্যি বলছে। ভালোবাসি তোমায় অনেক মানসী। সেই ভয়ঙ্কর সময়টাতে যখন লাবিব প্রায় জ্ঞান হারাচ্ছিল, তখনই হঠাৎ মানুষের ঠিক পেছনে একটা নারী মূর্তি দেখতে পায়। সে যেন ঝটকা টানে লাবিবকে অসম্ভব শক্তিতে ধরে রাখা মানুষের কাছ থেকে ওপরে তুলে ধরে। মুহূর্তে লাবিব মানুষের ঠোঁট স্পর্শ করে। ওর যেন মনে হয় একটু ভালোবাসার ছোঁয়া পাবার জন্য শতাব্দী ধরে অপেক্ষা করছিল মানুষই।
এই স্পর্শের অনুভূতি তার বহু আগেই দেবার কথা ছিল হেমচন্দ্রের হয়ে। তখন যা দিতে পারেনি, আজ লাবিব হয়ে তা সে মানসীকে দিল। মালতীর মৃত্যু হয়েছিল মানুষের জন্মের সময়, কিন্তু তার অতৃপ্ত আত্মা সবসময় ছিল মানুষের পাশে। অন্তিম সংকটের মুহূর্তে সে এসে দাঁড়ালো তার নারী ছেঁড়া ধন মানুষের পাশে। সাবকনশিয়াস মাইন্ডের মণিমালিকাকে কেবল মালতী থামাতে পারত। ভালোবাসার শক্তির কাছে পৃথিবীর সব শক্তি পরাজিত হয়। ঘৃণা, লোভ, লালসার স্থায়িত্ব খুবই কম। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. মানসী, তুমি এখন ফিরে এসেছো। তোমার কনশিয়াস মাইন্ডে মণিমালিক আর কখনো ফিরবে না। ওর কোনো অস্তিত্ব নেই। তুমি মানসী, শুধুই মানসী। বাবা, আমি মানসী। লাবিব কোথায়? এই যে মানসী, আমি এখানে আছি তোমার পাশে। আমার কি হয়েছিল? কিছু হয় নাই মা, একটু জ্বর হয়েছিল, স্যার ওষুধ দিছে, সব ঠিক হয়ে যাইব। একটু বিশ্রাম নাও মানসী। তোমার হাতে রান্না না খেয়ে কিন্তু রওনা দিচ্ছি না। স্যার, মানসী কি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে? হ্যাঁ, হিপনোটাইজ করবার পর ওর সাবকনশিয়াস মাইন্ডের লেভেলের ট্রিগার পয়েন্ট আর নেই। কিন্তু হ্যাঁ, ওকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। আশা করছি কোনো সমস্যা হবে না। আমি রাখবো স্যার। আমি মহেন্দ্রবাবুর সাথে কথা বলেছি। এখন থেকে অমলা নামে যে ভদ্রমহিলা রয়েছেন এ বাড়িতে আসেন কাজ করতে, সে থাকবে মানুষের সাথে। ওর কলেজ যাবার ব্যবস্থাটাও করে ফেলেছি স্যার। কিন্তু আমার কিছু প্রশ্ন ছিল, কিছু ব্যাপার আমি এখনো বুঝতে পারিনি। কিছু রহস্যের সমাধান না হয় নাই হলো। কিছু রহস্য অমীমাংসিত থাকলে তেমন তো কোনো ক্ষতি নেই। কিছু ঘটনা ব্যাখ্যাহীন। সেদিন রাতে লাবিবের ফোন পাওয়ার কিছুক্ষণ পর ঝিমুনির পর ঘুম আসে আসগর আলী। তখন সে ঘোরের মধ্যে দেখতে পায় একটা ঘরে বন্দি ছোট্ট একটা মেয়ে। ঘরটা জানালার ওপাশে দাঁড়িয়ে কজন মহিলা ইশারায় তাকে যেন বলছে মেয়েটাকে এই ঘর থেকে উদ্ধার করতে। ঘোরের মধ্যে ঘুমটা ভেঙে যায়। এই ব্যাপারটাকে মনোবিজ্ঞানের ভাষায় টেলিপ্যাথি বলা হয়। স্বপ্নের মাধ্যমে পূর্বাভাস দেয়া বিজ্ঞানের ব্যাখ্যা যেখানে ব্যর্থ। প্রফেসর আসগর আলী হেমনগর পৌঁছবার পথে ভোরে এক সুন্দরী মহিলার সাথে দেখা হয়, যিনি হেমনগর যাবে বলে তার গাড়িতে লিফট নিয়েছিলেন। হেমনগর রাজবাড়ি আসার একটু আগেই সে নেমে যায়। সেই মহিলাকেই তিনি দেখতে পেয়েছিলেন গত রাতে মানুষের পেছনে। উনি মালতী, মানুষের মা। এটা সাইকোলজির কোন লেভেলের হ্যালুসিনেশন বলে ব্যাখ্যা করবে তা আসগর আলীর জানা নেই। লাবিব জমিদার হেমচন্দ্রের পুনর্জন্ম যদি সে বিশ্বাস করে নেয়, তবে বিজ্ঞানকে ভুল প্রমাণ করা হবে। কিংবা মানুষের মাঝে মণিমালিকাকে সে যে স্পষ্ট দেখতে পেয়েছিল, সে কথা সে কখনোই লাবিবকে বলবে না। তাহলে বিজ্ঞানের ফাঁক ফুকুরগুলো গলে এক অচেনা জগৎ উন্মোচিত হয়ে যাবে, যার প্রকাশক প্রকৃতি কখনোই চায় না। তাই এই ব্যাপারগুলো শুধু আসগর আলীর মতো মানুষগুলোই দেখতে পারে। সাধারণ মানুষদের কাছে যাদের পরিচয় খামখেয়ালি কিংবা পাগলাটে মানুষ হিসেবে। প্রকৃতির ইচ্ছায় তাই তারা খানিকটা আলাদা। যাদের ব্যাখ্যা যে বিজ্ঞান দেয় তার নাম প্যারাসাইকোলজি। মেন্টাল phenomena which are excluded from or inexplicable by orthodox scientific psychology. এর ঠিক 12 বছর পর বাবা দেখো, মা আমাকে এই বইটা পড়তে দিয়েছে। ওরে বাবা, গল্পগুচ্ছ? হ্যাঁ, আমি অর্ধেকটা পড়েও ফেলেছি। বাহ, বেশ তো। বাঙালি হলে রবি ঠাকুর তো পড়াই লাগবে। তা কেমন লাগছে তোর পড়তে? একটু কঠিন, কিন্তু বুঝতে পারছি। না বুঝলে মাকে জিজ্ঞেস করছি, বলে দিয়েছে। এখানে একটা গল্প আছে বাবা, মণিহারা, অনেক সুন্দর। মণিহারা?
হ্যাঁ। আচ্ছা বাবা, আমাকে এমন গহনা বানিয়ে দিবে মায়ের সেই কাঠের বাক্সে যেমন ছিল? কোন কাঠের বাক্সের কথা বলছিস মা? ওই যে তোমাদের ঘরে মা সেই সকাল থেকে বাক্সটা নিয়ে বসে আছে। কি বলছিস? চল দেখে আসি। মানুষী, তুমি এভাবে বসে আছো কেন? এই বাক্সটা কোথা থেকে এলো? গতকাল মনসুর চাচা দিয়ে গেল। হেমনগর রাজবাড়িটাতে একটা জাদুঘর হচ্ছে, আমার ঘর থেকে ওই বাক্সটা পেয়েছে। উপরে এই চিরকুটটাও ছিল। প্রিয় মানুষী, আছি আমি তোমার মাঝে যত দূরে যাও। চোখ বুঝলেই আধার নামে, তবু তুমি রাও। মানুষই নয়, তার ছায়াতে পারমিতার তরে। ইতি মণিমালিকা।